করেছিলাম এবং গিয়ারের সাইজগুলো বের করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যে ডিজাইনটা হয়েছিল সেটা প্রিভিয়াসলি যে অ্যাসাইনড করা প্রগ্রেশন গ্রুপ সিরিজ ছিল 16 স্পিডের 16টা স্টেপের, সেটা উইদিন দ্য ম্যাক্সিমাম ডিজাইন লিমিটেশন যেটা আছে টলারেন্স, সেটা প্লাস মাইনাস 2.5% ছিল, সেটা আমরা করেছি। তো দেখেছিলাম যে মোটামুটি ডিজাইনটা ঠিকই আছে। তো এখন যেটা হলো যে গিয়ার বক্স যেটা করতেছিলাম সেটাই হলো এখানেই আমরা বিভিন্ন মেশিন টুলের জন্যই আমরা চিন্তা ভাবনা করব। তো তোমরা যদি খেয়াল করো যে এখানে মূলত যদি এটা লেদ মেশিন হয়, লেদ মেশিনের মোটরটা এখানে থাকে, এখানে বেল্ট পুলি মেকানিজমে এখানে তোমার গিয়ার বক্সের প্রথম যে স্পিড গিয়ার বক্সটা আছে সেখানে স্পিডটা প্রথম ট্রান্সফার হয়। এই ছবিটা অনুযায়ী কেউ কি বলতে পারো এখানে কয়টা স্পিড পাবা এই শেপটে? বোঝা যায়? এটা বাদ, এটা কিন্তু গিয়ার না, এটা হলো জাস্ট কাপলিং রিডাকশন, জাস্ট কিছু না, এটা না। এটা বাদ দিয়ে বলো এখানে দুইটা, সেই দুইটা আবার এখানে দুইটা তিনটা না স্যার? ইয়েস, 2 2 4 3 4 12টা স্যার, 12টা স্পিড, ঠিক আছে। তাহলে এই যে এই গিয়ার বক্সটা, এই লেদ সেন্ট্রাল লেদ, যেটা একটা সেন্ট্রাল লেদ মেশিন, সেখানে 12টা স্পিডের জন্য মোটামুটি এই ধরনের ভিতরে স্ট্রাকচারটা থাকবে আর কি। এখন আমরা আস্তে আস্তে যেটা জানতে চাচ্ছি যে এখানে সবকিছু আমাদের আসল ঘটনা যেটা বোঝাতে চাচ্ছি যে একটা মোটরের দিয়ে কিন্তু এই যে স্পিড গুলো হইলো, তারপরে হয় কি আবার ওই যে মেইন যে স্পিড গিয়ার বক্সের মেইন শ্যাফটটা থাকে বা বিভিন্ন ইন্টারমিডিয়েট শ্যাফট থাকে, তাদের সাথে বা স্পিন্ডল স্পিড যেটা থাকে স্পিন্ডল শ্যাফট, সেখান থেকে স্পিন্ডল শ্যাফট থেকে কানেক্টেড হয়ে হয়ে আরো কিছু গিয়ারিং মেকানিজম করে করে এখানে একটা মেকানিজম আছে যেটা ফিড গিয়ার বক্স বলি। ফিড গিয়ার বক্স। তারপরে এইখানে একটা মেকানিজম আছে যেটা তোমার ওই কাটিং টুলটাকে আমরা যে সামনে পিছনে নিয়ে যাই বা ওই যে ক্যারিয়ার বরাবর মুভ করাই। তো সো এখানে একটা মেকানিজম আমাদের আছে এবং সবকিছু যদি এটা অটোমেটিক মুভ করে তাহলে কিন্তু মোটামুটি পাওয়ারটা এখান থেকে আসতেছে, মোশন গুলো হ্যাঁ এইভাবে আসতেছে। আমি এটা একটু দেখবা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে তোমার হেডস্টক কোনটা? এই সাইডে না, আর এটা টেল স্টক। তো এই যে হেডস্টক, এই হেডস্টকে যে গিয়ার বক্সটা দেখছো, এই গিয়ার বক্সটা সাধারণত দুই ধরনের মেকানিজম থাকে। একটা বলা হয় ব্যাক গিয়ার হেডস্টক, আর একটা বলা হয় অল গিয়ার হেডস্টক। ব্যাক গিয়ার হেডস্টকটা হলো অনেক আগের কনসেপ্ট, বর্তমানে মোটামুটি অল গিয়ার হেডস্টকে চলে। তো এটা ওই ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্টটা used for reducing the spindle speed which is necessary for thread cutting and knurling. ওই thread cutting এবং knurling অনেক আস্তে আস্তে স্পিডটা দেওয়া লাগে। সো এই ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্টটা অলসো আছে। এটা কিরকম ভাবে হয় একটু দেখো, যদি এই ছবিটা দেখো এখানে মূলত নরমালি এই শেপটা হলো ব্যাক গিয়ার, এই শেপটা ব্যাক গিয়ার মেকানিজম। আর এই যখন তুমি স্পিডটা রিডাকশন করতে চাও এই ফর নার্লিং অর কাটিং, তখনই একমাত্র এটা লাগাইতে হবে, মানে অনেক কমাইতে গেলে, নইলে এটা লাগবে না, এটা আলাদাই থাকবে। তাহলে এখানে শুধুমাত্র যেটা থাকবে যে স্পিন্ডলের যে স্পিন্ডল অ্যাক্সিসটা থাকবে সেটা তোমার একটা কোন পুলির সাথে, কোন টাইপের পুলির সাথে থাকে, এটা অনেক আগের মডেল, আমি আবারও বলছি অনেক আগের। এখানে ওই বিভিন্ন স্টেপ বেল্টের মাধ্যমে একবার এটার সাথে, একবার এটার সাথে, একবার এটার সাথে, এরকম 3-4টা স্টেপ ইউ ক্যান গেট বাই ইউজ দ্য কোন পুলি। এবং এখানে মনে করো এখান থেকে একটা মোটর এটার সাথে অথবা এটার সাথে অথবা এটার সাথে ঘুরলেই এটা তুমি 3-4টা স্পিড পেয়ে যাবা। নরমালি দিস ইজ সাফিসিয়েন্ট। এখন মনে করতেছো যে ওই সেটআপে কিন্তু ওই এখানে নার্লিং জব বা ওই যে ওই ছোট ছোট যে ড্রিলিং কাজগুলা করি সেখানে এত স্পিডে ঘুরলে হবে না।
সেক্ষেত্রে তখন ব্যাক গিয়ারটা ওই যে এখানে একটা লিভার আছে, লিভারটা যখন চাপ দেই তখন এটা এটার সাথে লাগে এবং এটা এটার সাথে লাগে। এখন ওই লক পিনটা খুলে যায়। নরমালি লক পিনটা বন্ধ থাকে যাতে এই গিয়ারটা না ঘুরে, বুল গিয়ারটা। লক গিয়ারটা খুলে গেলে তখন এটাও কানেকশন হয়ে যায়। তো এখানে যখন কানেকশনটা হয়ে যাবে তখন এখন খেয়াল করো যখন এই মোটর থেকে পুলিতে স্পিডটা আসবে, এটা তো একটা স্পিডে ঘুরতে আছে এটা। এখন তখন হয় কি এই যে এই P1 টার সাথে B1 কানেকশন হয়। তখন মোশনটা কিভাবে যায়? P1 হয়ে B1, B1 থেকে B2 মানে একই শেপ B2 থেকে G1 হয়ে তারপরে এটা ঘুরে। তখন স্পিডটা দেখো অনেক কমতেছে কিন্তু এটার চাইতে এটা অনেক বড় গিয়ার। তাহলে এখানে আরপিএমটা কমে গেল। এই কম আরপিএমটা আবার কমাইছে এখানে বড় সাইজের একটা গিয়ার দিয়ে। তো এখানে ডাবল রিডাকশন করে এখানে অনেক কম স্পিড করা যায় আরকি। এটা শুধুমাত্র কখন লাগবে? যখন থ্রেড কাটিং বা নালিং এর সময়। নইলে এটা আউট অফ দা অ্যাপ্লিকেশন থাকবে। তখন ওই নরমালি যে ৩-৪ টা স্টেপ আছে সেই স্টেপ কনিক্যাল পলি দিয়েই স্পিড গুলাকে কন্ট্রোল করা হয়। তাই এই হলো ব্যাক গিয়ার হেডস্টক। এটা হলো স্যার একই শেপটে স্যার আমি দুইটাই স্পিড কিভাবে পাচ্ছি? হ্যাঁ, না এক হিসেবে ২ টা স্পিড পাচ্ছ না। আমি বলি এটার থেকে এটা যে আরপিএমটা গেল এই আরপিএম এ কিন্তু এটা ঘুরবে। জি স্যার। এখন G1 এ কি G1 আর P1 যে স্যার এই দুইটার স্পিড সেম হওয়ার কথা না স্যার? না, এখানে একটা মেকানিজম আছে। ঠিক আছে? এইজন্য ওই যে লক পিন। লক পিনটা যদি লক করা থাকে তখন এইটা যেইভাবে ঘুরবে এইভাবে। যখন এটা খুলে ফেলা হবে তখন এইটা যেভাবে ঘুরবে, এটা যেভাবে ঘুরবে এটা তো সেভাবে ঘুরবে। আচ্ছা, লক পিন দিয়ে আমি শ্যাফটের মানে দুইটাই স্পিড দিতে পারতেছি। এক্স্যাক্টলি লক পিন যখন বন্ধ থাকবে তখন এইটা যেভাবে ঘুরবে তখন এটা এইভাবে ঘুরবে। যখন এটা খুলে ফেলবো তখন এইটা যেভাবে ঘুরবে হুম। তখন এটা এইভাবে ঘুরবে। তখন ওই B2 থেকে G1 এ যেটা আসবে ওটা দিয়ে আমার স্পিনটা ঘুরবে। এক্স্যাক্টলি তখন মোশনটা যাবে না, তখন মোশনটা যাবে যে কোনো পুলির থেকে যেটা ঘুরতেছে সেখান থেকে P1 হয়ে B1 হয়ে B2 হয়ে G1। এই আমি দেখাচ্ছি এই যে দেখো। দুইটা শেফটের মতো কাজ করবে আর কি তখন। এই যে দেখো তখন মোশনটা যাচ্ছে দেখো P1 টু B1, B1 টু B2, B2 টু G1 টু স্পিন্ডল। দেখছো? এই যে দেখো P1 টু জি স্যার। B1, B1 টু B2, দেন B2 টু G2, G2 টু G1 টু স্পিন্ডল। এই হলো তোমার মেকানিজম। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা হলো তোমার ব্যাক গিয়ার অ্যারেঞ্জমেন্ট। আরেকটা অ্যারেঞ্জমেন্ট হলো যেটা তোমরা অলরেডি পড়াইছি আমি, সেটাকে বলা হয় অল গিয়ার হেডস্টক। অল গিয়ার হেডস্টক এখানে তোমার অল গিয়ার হেডস্টক এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। অল গিয়ার হেডস্টক is commonly used in modern lathe because of following advantages. এখানে আমরা কি ভাবে ঘটনাটা ঘটবে আমরা অলরেডি পড়াই ফেলছি, এটা ইজি, মানে অসুবিধা নাই, এটা আমি পড়াইছি অলরেডি। তারপরে আমি আবার একটু করতেছি যে it gives wide range of spindle speed. It is more efficient and compact than conical pulley mechanism যেটা আগে দেখাইছি। Power available with the tool is almost constant for all spindle speed. এটা একটা খুব ভালো একটা বেনিফিট। এবং বেল্ট শিফটিং ইজ eliminated. এই যে এখানে যেটা হইতো বেল্ট দেয়া, হ্যাঁ, এটার থেকে বেল্ট মেকানিজমে যাইতো। তো এখানে দিস ইজ eliminated. সো বেল্টে কিন্তু অনেক ঝামেলা আছে, বেল্টের ভাইব্রেশন হয়, স্লিপিং হয়, নানান লস হয়। সো এটা কম্পেয়ার টু দিস ইজ বেটার। সো দ্য ভাইব্রেশন অফ দ্য স্পিন্ডল ইজ রিডিউস, কারণ বেল্টে অনেক ভাইব্রেশন হয়। এটা যখন বেল্টে যখন ঘুরে তখন এরকম করতে থাকে, বুঝছো? এটা খুব একটা এরকম পারপেন্ডিকুলার ভাইব্রেশন হয়ে থাকে বেল্টে। তোমরা যে বিভিন্ন ধান কাটার, ধান বানে যে ওই যে ধান তারপরে গুঁড়া করে হলুদ মরিচের গুঁড়া, দেখছো না ওখানে বেল্ট দিয়ে যখন করে, এটা একটা মানে এরকম একটা মানে জি স্যার, দেখছি স্যার। খুবই ঝামেলাযুক্ত একটা জিনিস। সো the vibration of the spindle is reduced যেহেতু বেল্টটা উঠায় ফেলছো, এবং more power can be transmitted। এই গুণাগুণগুলা আছে অল গিয়ার্ড হেডস্টকে। এখন এটা কিরকম থাকে মোটামুটি তোমরা পড়েছো। এইখানে যেটা হয় যে ওই যে মেশিনের নিচে মোটর যেটা আছে সেটা ঠিক আছে, এখান থেকে একবার শুধু পুল ইউজ হবে মূল ড্রাইভিং শিফটের জন্য। তারপরে এখানে মনে করো ৩টা গিয়ার, এইখানে ৩টা গিয়ার, এখানে ৩টা গিয়ার। তবে সব এখানে একটা জিনিস হলো যে তোমার ওই এইখানে যে গিয়ার গুলো আছে G1, G2, G3 এটা স্প্লাইন শেপটার মধ্যে থাকে, অর্থাৎ এটা অ্যাক্সিয়ালি ক্যান বি শিফটেড। ঠিক আছে? এটা এখানে
স্লিপিং করা যায়, এখানে এই এর মধ্যে এটা স্লিপিং করা যাবে, মুভ করা যাবে, বাট দিস গিয়ার্স আর কি ফিক্সড। এই গিয়ারটা কিন্তু ফিক্সড লোকেশনে লোকেট করা আছে। আবার তৃতীয়টা যেটা অর্থাৎ স্প্লাইন স্পিন্ডল যেটা, সেখানে আবার একটা স্প্লাইন করা আছে যেটার মধ্যে এই যে এই পুরো মেকানিজমটা ক্যান মুভ হিয়ার এন্ড হিয়ার। এখন গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, দেখো এখানে কিন্তু গিয়ার কমায় ফেলছে। গত ক্লাসে তোমার খেয়াল আছে, মনে আছে যে প্রথম ট্রান্সমিশন গ্রুপে 3টা, পরেরটার জন্য আবার যদি 3টা হয় তাহলে এখানে 6টা হয়ে যাচ্ছিল না? খেয়াল করে দেখো কথাটা একটু খেয়াল করো। গত ক্লাসে আমি বলছিলাম যে মনে করো প্রথম শীতে 3টা, এই 3টার জন্য আবার 3টা, আবার এখানে 3টার জন্য আবার 3টা, ধরে এখানে আরেকটা ট্রান্সমিশন আঁকছিলাম, মনে আছে কিনা? জি জি স্যার। স্যার। মাঝখানে সাথে গিয়ার বেড়ে যাচ্ছে না? জি স্যার, 6টা হইতো। তাহলে বর্তমানে কি করা হয় জানো? ওই একটা বাদ, ওই মাঝখানে ওই একই এই 3টা দিয়ে ইট ক্যান বি কানেক্টেড হিয়ার এন্ড হিয়ার। অর্থাৎ এখানে মডিউল পিচিং গুলো এমন ভাবে ডিজাইন করা যে সাপোজ দেখো ভালো করে বুঝো, এখানে কিন্তু তুমি কয়টা পাবা? 3 তারিখে 9টা স্পিড পাবা। সো 9টা স্পিড ইউ ক্যান গেইন। হ্যাঁ, কিভাবে? আমি দেখাচ্ছি। মনে করো তুমি এখান থেকে একটা স্পিড আসলো, মনে করো G2 এর সাথে G5 কানেক্টেড আছে, ভালো করে বুঝো, G2 এর সাথে G5 কানেক্টেড আছে। এইবার এই অবস্থায় এই গিয়ারের এই G8 এটার সাথে কানেক্টেড হতে পারে, অথবা এটাকে যদি ডাইনে স্লিপ করি এটার সাথে এটা কানেক্টেড হতে পারে, অথবা এটাকে যদি বামে স্লিপ করি এটার সাথে এর কানেক্টেড হতে পারে। তাই জাস্ট এটার সাথে এটা ফিক্সড রেখে তুমি কয়টা স্পিড পাইছো? স্যার 3টা পাওয়া যাবে? 3টা স্যার। ইয়েস, 3টা পাওয়া যাচ্ছে। এবার মনে করো ওইটা কিন্তু ওই ঘুরতেই আছে, এটা ঝামেলা নাই। এবার মনে করো এটাকে বামে স্লিপ করলাম, G1 এর সাথে G4 লাগাইলাম, বুঝছো কিনা? যদি লাগাই G1 এর সাথে G4 তাহলে কি হচ্ছে বলতো? আবারও তুমি কিন্তু এখানে কয়টা পাবা? 3টা। 3টা পাওয়া যাবে স্যার। তাহলে দেখো, আবার যদি G3 এর সাথে G6 লাগাই তাহলে এটার সাথে হয়ে আবার এখানে 3টা পাবো, তাহলে 3 3 9, অর্থাৎ 3 into 3 you will get 9 speed। এই 3টা গিয়ার, হ্যাঁ এই 3টা গিয়ার খুব ভালো করে বুঝো, এই 3টা গিয়ার ক্যান বি ট্রান্সমিটেড এন্ড ম্যাচ উইথ দ্য গিয়ার্স অফ হিয়ার এন্ড হিয়ার। তার মানে এটা ডাবল ট্রান্সমিশন বক্স হিসেবে, টুল হিসেবে কাজ করতেছে, এটার সাথেও আবার এটার সাথেও। এই জন্য এখানে কিন্তু ওই নাম্বার অফ গিয়ার কমে গেল, একেবারে অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এবার এই এখানে বর্ণনাগুলো যেভাবে আছে, আমি যেভাবে বলছি এইভাবে বলা আছে that this shift has this chapter G1, G2, G3, these gears can be shifted with the help of lever along the shape G4, G5 না, এবার সব এখানে বলা আছে। সো এখানে তুমি ডিফারেন্স স্পিড অর্থাৎ 9টা স্পিড পাবা। ওকে, এটা আমি যেভাবে বলছি এভাবে এখানে বলা আছে। সো এটা তোমার শেষ। এখন হলো ফিড মেকানিজম। আমরা জানি যে আমরা ফিড দেই। The feed mechanism is used to transmit power from the spindle to the carriers, কারণ কাটিং টুলটা তো ফিডিং এ থাকে, তাই না? নাহলে তোমার সারা জীবন এক জায়গায় টার্নিং হবে, যে ফিডিং এ থাকতে হবে না। বুঝছো কিনা? ফিডিং বুঝো তো আস্তে আস্তে। স্যার টুলটাকে স্যার জবের পারপেন্ডিকুলার অ্যাপ্রোচ করা স্যার। হ্যাঁ, অ্যাপ্রোচ করা। আর হরিজন্টালি মুভ করলে স্যার ওটা কাটিং স্পিড মেবি, হরিজন্টাল মুভমেন্টটা। ওইটা ডেপথ অফ কাট। তুমি যেটা বলছো সরি, ডেপথ অফ হ্যাঁ কাট, হ্যাঁ ওটাই। তুমি যেটা বলছো ডেপথ অফ কাট সেট করছো, করে এটাকে এই হরিজন্টালি মুভ করলে মুভ ফিডিং হয়ে গেল আর কি। ঠিক আছে? জি স্যার। এখন এই মুভটা করার জন্য কিন্তু তোমার আলাদা কোনো মোটর নাই, ঠিক আছে? এটা কোথা থেকে আসবে? ওই সেম মেকানিজম, অর্থাৎ ওই স্পিন্ডল যে আরপিএম এ ঘুরতেছে ওইখান থেকে একটা গিয়ার মেকানিজম ইউজ করে একবার খালি একটা শ্যাফটে ট্রান্সফার করায়া সেইখান থেকে আবার একটা গিয়ার মেকানিজম করা আছে, হ্যাঁ, ফর দ্য মোশন অফ ক্যারিয়ার্স। দেখো তোমার এখানে কি আছে, এখানে তোমার ক্যারিয়ার্স মোশনটা ক্লিয়ার করার জন্য আবার কিছু মেকানিজম আছে। তার মধ্যে যেমন টাম্বল গিয়ার রিভার্সিং মেকানিজম, আরেকটা আছে কুইক চেঞ্জ গিয়ারবক্স, আরেকটা আছে টাম্বল গিয়ার কুইক চেঞ্জ গিয়ারবক্স, অ্যাপ্রন মেকানিজম, বেভেল গিয়ার ফিড রিভার্সিং মেকানিজম। আমি তোমাদেরকে
এইটা আর এইটাই পড়াবো, প্রথম দুইটা পড়াবো, বাকিগুলো তোমাদের জাস্ট দেখে রাখো, কিন্তু ইম্পর্টেন্ট হলো প্রথম গুলাই, টাম্বল গিয়ার রিভার্সিং মেকানিজম, কুইক চেঞ্জ গিয়ার মেকানিজম। অ্যাপ্রনটা আছে ভালোই, তো যাও তোমরা এই ফিড মেকানিজমের মধ্যে এই কয় ধরনের গিয়ার বক্স মেকানিজম ইউজ করা হয়, ঠিক আছে। এখন আসো টাম্বল গিয়ার মেকানিজমটা কি, এখানে একটু বুঝতে চেষ্টা করতে হবে। টাম্বল গিয়ার মেকানিজম is used to change the direction of lead screw and feed rod, মানে এই যে লিড স্ক্রু থাকে, লিড স্ক্রু কোথায় আছে দেখাইছিলাম না কিছুক্ষণ আগে, মেশিনের দেখছো না, আবার একটু দেখবা, স্যার পেডের উপরে স্যার। আমি একটু দেখাই দেই আবার তোমাদের জিনিসটা বোঝার সুবিধার্থে। এই যে দেখো ফিড রড আর লিড স্ক্রু, ঠিক আছে, ওকে। তো এইটার মধ্যে এটা মোশন করে, এখন এটা কিভাবে করবা, এই যে খেয়াল করে দেখো, এইখান থেকে ওইখান থেকে ওই যে স্পিন্ডল অ্যাক্সিসটা থেকেই গিয়ারিং মেকানিজম ইউজ করে, এই যে দেখো এইভাবে নিয়ে আমরা এখানে নিয়ে আসছি। এই যে আবার দেখাচ্ছি আমি, এটা তো ঘুরতেছে, এইখান থেকে এখানে একটা গিয়ার, এটার সাথে আবার এখানে একটা গিয়ার, এখানে একটা গিয়ার দিয়ে এই যে ঢুকে গেল তো। এখন এইখানে আবার একটু মেকানিজম করেই কিন্তু আমরা এটাকে এদিকে নিব বা এদিকে নিব, ডানে বামে কিভাবে নিব, সেই মেকানিজমটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ক্লিয়ার এটা? এই যে এখন এখানে যেটা আছে আর কি, যে তোমার এখানে একটা একটা খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা আমরা বলছি যে টাম্বলার গিয়ার। By engaging the tumbler gear, the carriers can be moved along the lead axis in either direction during thread cutting or automatic machining, মানে যে কোনো ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, পেলেস্ট এইভাবে যাবে, এইভাবে যাবে, অর্থাৎ আমাকে সুতা কথা একবার ঘড়ির কাঁটার দিকে ঘোরাইতে হবে ওই লিড স্ক্রু গিয়ারটাকে, আরেকবার ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘোরাইতে হবে, এই হলো আমার কাজ। এখন এই কাজটা কে করবে একটু খেয়াল করে দেখো, এখানে একটু আসো ভালো করে। যখন এই টাম্বলার গিয়ারটা এনগেজ করবে এই গিয়ারটাকে, তখন মোশনটা দেখো স্পিন্ডল গিয়ার যেটা আসলে স্পিন্ডল অ্যাক্সিসের সাথে, হ্যাঁ, সেই স্পিন্ডল গিয়ারের সাথে সরাসরি বলো, এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এটা কোন দিকে ঘুরতেছে? অপোজিট ডাইরেকশনে। আচ্ছা, এটা যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে, এটা কোন দিকে ঘুরতেছে? এটা তাহলে ক্লকওয়াইজ হবে স্যার। এটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা কোন দিকে ঘুরতেছে? স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা ক্লকওয়াইজ হবে স্যার। এই যে এর চিহ্নটা ক্লকওয়াইজ, বুঝছো? হ্যাঁ, জি স্যার। খেয়াল করে দেখো। এবার এখানে যেটা হয়, এই টাম্বল গিয়ারের ইউনিট কিন্তু দুইটা, একটা এ গিয়ার আর একটা বি গিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এই টাম্বল গিয়ারটা বসানো থাকে একটা ব্র্যাকেটের মধ্যে, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা আবার পজিশন করা যায় একটা লিভার দিয়ে। আমি জাস্ট এই লিভারটা পুশ করে আমি এই এরকম সেটআপে যাইতে পারি, দেখছো, মানে জাস্ট এরকম সেটআপ। এইবার মোশনটা আসছে সি এ ডি ই এফ, ঠিক আছে। মোশনটা কেমন আসছে দেখো, সি এ ডি ই এফ আসার ফলে এটা কি করতেছে, ক্লকওয়াইজ করতেছে। এবার কিছুই না, মাঝখানে যদি খালি একটা গিয়ার ঢুকাই দেই, তাহলে কিন্তু এটা উল্টা দিকে আবার ঘুরবে, তাই না? হিসাবটা বুঝছো তো? হ্যাঁ, যে কোনো এক জায়গায় যদি একটা গিয়ার ঢুকাই, এগুলো সব ঠিক রাখতে পারি কানেকশন, তাহলে কিন্তু এটা আবার কোন দিকে ঘুরবে, উল্টা দিকে ঘুরবে। তাহলে সেটা কিভাবে, জাস্ট এইটাকে ওই টাম্বল গিয়ারটাকে আমি পুশ করে নিচের দিকে পুশ করে এইটাকে এটাতে লাগাই দিলাম, এটা আলাদা হয়ে গেল, কিন্তু এটার সাথে একটা কানেকশন আছে। সো এইবার খেয়াল করো, এবার এটা দিকে ঘড়ির কাঁটার দিকে দিতে তো ঘুরতেই থাকবে, এটা একই দিকে ঘড়ির কাঁটার দিকে, এটা বলো স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হবে স্যার। তাহলে তাহলে এন্ট্রি, এটা এটা ক্লকওয়াইজ। এটা
অ্যান্টি ক্লকওয়াইজ স্যার, and এটা এটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই, ঠিক আছে, বুঝতে তো? তাহলে তোমার এই দেখো লিস্ট কিউ কে মনে করো এটা যদি ফরওয়ার্ডে যায়, এটাতে তখন কিসে যাবে? ব্যাকওয়ার্ডে যাবে। আর তুমি নাট বল্ট খোলো না, নাট বল্ট খোলো না, একটা নাট হয় যে থ্রেড গড়ি কাটার দিকে হলে লেগে যায়, উল্টা দিয়ে করে খুলতে হয়, তাই না? তাই না? একই মেকানিজম এখানে, অর্থাৎ রিস্ক মধ্যে একই মেকানিজম। একবার গড়ি কাটার দিকে ঘোরালে সাপোজ এটা যাবে, পাল্টে দিয়ে ঘোরালে এদিকে যাবে, ব্যাস। সো এই টাম্বল গিয়ারটার মাধ্যমে আমি একমাত্র এ আর এই সি এর সাথে এ এর অথবা বি এর কানেক্টিভিটি ক্রিয়েট করে আমি এটাকে ক্রিয়েট করতে পারতেছি যে তোমার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মোশন গুলা। হ্যাঁ, এখানে এই জিনিসটা তোমার আরেকটা হলো যে আমি আইদার এ তে থাকবো বি তে থাকবো, তাহলে ঘড়ি কাটার দিকে ওটা দিয়ে ঘুরবো, তখন কিন্তু এটা মুভ করবে। আরেকটা সিচুয়েশন আছে, সেটা হলো যে আমার মোশনটা ফিক্স থাকতে হবে, না নাড়াচাড়া করা যাবে না। সেক্ষেত্রে কি হবে, তখন আমরা নিউট্রাল পজিশনে যাব, তখন আর এটাকে আবার আরেকটা ইমিডিয়েট মাঝখানে পজিশনে যাবো, এটাও কানেক্ট। তখন নিউট্রাল পজিশনে যেটা হয়, মুভমেন্টের দরকার নাই, অর্থাৎ লিস্ট মুভমেন্টের দরকার নাই, তখন এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, বুঝছো? এই যে the tumbler gear, এটা বলে যে the bracket may be placed in 3 position: upward, downward, neutral. যখন নিউট্রালে থাকবে তখন তোমার ক্যারিয়ার্সের ফিটটা নাই আর কি, ফিট মোশনটা লাগবে না। ওকে কি না? আর এখানে ওই মাঝখানের ওই যে ভালো করে গিয়ারগুলোর নাম আছে, একটু ভালো করে শিখবা। এই স্যার, হ্যাঁ বলো স্যার এখানে মানে এখানে কি স্যার ক্যারি মানে স্পিন্ডল থেকে স্পিডটা নিয়ে আসে কি, মানে আমার ক্যারিয়াসটাকে মানে ঘোরানোর জন্য হেল্প তোমার করতেছে? তোমার তো সোর্স অফ মোশন কিন্তু একটাই, মোটরটা, ঠিক আছে? মানে ওখান থেকে স্পিড দিয়ে মানে ফিড রেটে হেল্প যাতে ক্যারিয়াসটাকে মুভ করতে পারে। এক্স্যাক্টলি, এখানে আলাদা কোনো যন্ত্রপাতি না, আলাদা কোনো মোটর নাই, ওই মোশনটা থেকেই তোমার এই মোশনটা আসতেছে, বুঝছো না? ওই যে স্পিন্ডল যেটা ঘুরতেছে, স্পিন্ডল অ্যাক্সিসের সাথে ওই যে এটা বিভিন্ন মেকানিজম করে 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 আমরা এইভাবে লিস্ট করে মোশনটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ওই এখানে একটু দেখবা ওই মাঝখানে প্রত্যেকটা গিয়ারের কিন্তু নাম আছে, টাম্বল গিয়ার, স্টার্ট গিয়ার, intermediate gear, lead screw gear. Okay, lead screw gear is directly connected to the axis of lead screw. বুঝছো এটা? শোনো, পরীক্ষায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ওই মনে করো briefly explain the tumble gear reversing mechanism for feed motion. হ্যাঁ, এটা কিভাবে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মোশন হবে। অ্যাটলিস্ট এরকম গোল গোল কাটা কম্পাস দিয়ে কেটে ছবি দিয়ে নামগুলা দিয়ে 2-4 কথা লিখতে পারলে বাস হয়ে গেল তোমাদের বর্ণনাটা ইজি, খুব ইজি, তোমরা না বোঝার কিছু কারণ, ঠিক আছে? আরেকটা আছে যে কুইক চেঞ্জ গিয়ার বক্স, এটা তোমার এখানেও তোমার যদি দেখো যে খুব দ্রুত যদি চেঞ্জ করতে চাও, সেটা স্ট্রাকচারটা অনেকগুলা মেকানিজম আছে বর্তমানে, এটাও আছে যে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। তো কুইক চেইন গিয়ারবক্স ইজ ইউজড টু গেজ ভেরিয়াস পাওয়ার ফিটস ইন দ্য লেথ। তো এখানে স্পিন্ডলের মধ্যে বিভিন্ন স্পিড পাওয়ার জন্য এটা শোজ দ্য স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ কুইক চেইন গিয়ারবক্স। এটা স্পিন্ডল স্পিড থেকে তাড়াতাড়ি এখানে মেকানিজম করে, এখানে আবার স্টেপড কনিক্যাল গিয়ার থাকে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, দ্রুত যত ইচ্ছা চেঞ্জ করে আবার এটাকে আবার এখানে স্টেপড স্লাইডিং গিয়ার আছে, ঠিক আছে? এটার সাথে এটা, এটার সাথে এটা কোনো যে কোনো কানেকশন করে ইউ ক্যান অনেক স্পিড পাইতে পারো, প্রায় 36 না 38 স্পিড। কয়টা হয় দেখো তো, 4 নং 36। হ্যাঁ, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4, তাহলে 4 নং 36টা স্পিড, ঠিক আছে? ডিফারেন্ট স্পিড ইউ ক্যান অ্যাটেইন। ওকে, যেটা তুমি লিড স্ক্রুকে অনেক সুন্দরভাবে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালের কাটিং কে অটোমেটিক ভাবে বিভিন্ন স্পিডে কন্ট্রোল করার জন্য এটা ভালো একটা অপশন, অনেকগুলো অপশন আর কি এখানে, বুঝছো? এটা একই ওই স্পিন্ডল স্পিড থেকে আনে,
স্পিন্ডল টুইট থেকেই ওই কনিক্যাল গিয়ার সেট করে করে এটা যেটা এইখানে আছে, এটা কুসুমত মেইন ছবিতে যে ছবিটা আছে এটা মোটামুটি ওইটার কাছাকাছি আরেকটা মেকানিজম, মানে কিছুটা আছে, স্টেপ গিয়ার আছে, দেখছো? স্টেপ গিয়ার করে এখানে নিয়ে আসছে। বুঝতেছো কিছু? জি স্যার। এটা একটু ভালো করে দেখো, এটা 1 মিনিট চিন্তা করো, 37টা স্পিড বুঝছো কিনা দেখো আগে। আর বলো তো, এখানেও বলো টাম্বল গিয়ারটা কেন দিছে, কে বলতে পারো বলো? বলো। এখানে একটাই সিস্টেম রাখার জন্য। এখানে একটা কাজই আছে টাম্বলার গিয়ার, ওই যে মনে করো আমি কি আসলে স্পিড চাই নাকি চাই না, এটা দরকার না, আনলে সবসময় লাগে তাহলে তুমি এটা সমান আলো দরাদরি করবে, ঠিক আছে? এখানেও সেই একই মেকানিজম, যে তুমি ওই যে একটা হলো ডিরেকশন চেঞ্জ, আর একটা হলো আমি চাই নাকি চাই না, সেই মেকানিজম এখানে আছে। ওকে, আর বাকিগুলা এখানে শুধু স্পিড চেঞ্জ করা। ওকে, এখানে দ্রুত স্পিড চেঞ্জ করতে পারবা। আর এখানে হলো তোমার একটা হলো যে আদৌ এনগেজ করবা কিনা লিস্ট স্ক্রুকে, এইটা, আর একটা হলো ডিরেকশন কন্ট্রোল, এই যে টাম্বলার গিয়ার এখানে আছে। ওকে, তাহলে এটা একটু চিন্তা ভাবনা করবা। তাহলে এই হলো তোমার মোটামুটি গিয়ার টিয়ার পড়ানো শেষ। স্যার এখানে ইয়েটা স্যার, ব্যাক গিয়ার যেটা, কোনটা বলো তো? ব্যাক গিয়ারটা কি বর্তমান মেশিনে কি থাকে নাকি, মানে এটা কি ইউজ করে না? কোনটা আবার বলো? ব্যাক গিয়ার স্যার, ব্যাক গিয়ার, ট্যাগ? ব্যাক গিয়ার, ব্যাক। ও ব্যাক গিয়ার, ব্যাক গিয়ারটা আছে কিন্তু এখন, ওইটা ওই যে বিশেষ একটা অপশন রাখে মাঝে মাঝে, যে আর মাঝে মাঝে থাকেও না এখন, বর্তমানে আপডেটেড মেশিন গুলোতে আর লাগে না। ঠিক আছে, জি স্যার। বুঝছো? তাহলে তোমরা এটা এগুলো একটু পড়বা, এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, তাই এগুলো আমি যা যা পড়াইছি তাতেই পড়ো। এটা 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 আবার একটা নতুন জিনিস, অ্যাপ্রন মেকানিজম বলে। হ্যাঁ, ইচ্ছা করলে পড়তে পারো, পড়ে দেখো কেমন লাগে জিনিসটা, ঠিক আছে? স্যার অ্যাপ্রন এগুলো তো পরীক্ষায় থাকবে না? হ্যাঁ, স্যার অ্যাপ্রন মেকানিজম এটা তো পরীক্ষায় না থাকবে না? প্রথম দুইটা বললে ভালো করে পড়ো। হ্যাঁ, এটা হলো জাস্ট জেনে রাখো আর কি, অ্যাপ্রন মেকানিজমটা আসলে এগুলা বিভিন্ন মেশিনে আছে, এগুলা সবই। হ্যাঁ, বেভেল গিয়ার মেকানিজম এখানে আছে। সো আমার মনে হয় যে আমরা গিয়ার মেকানিজম আজকের ক্লাসের মাধ্যমে মোটামুটি আমরা ওই শেষ করব। তো তোমরা এই বিভিন্ন মেকানিজম যা পড়াইলাম, গিয়ার ক্যালকুলেশন যা করাইলাম, এই সপ্তাহে তখন ক্লাস মিস যায় না, তাই না? এই সপ্তাহে ভালোই, একদিনও মিস যায়নি মনে হচ্ছে। তো সো আমরা মোটামুটি গিয়ার মেকানিক্স, কাইনেমেটিক্স, মেকানিক্স না মানে কাইনেমেটিক্সটা শেষ করেছি। এই মোটামুটি পড়বা। আর এখন যেটা কথা হলো যে আমরা পরবর্তী যে সিলেবাস সেটা হলো মেশিন টুল টেস্টিং এন্ড ইনস্টলেশন মনে হয়, তো ওখানে যাব। তারপরে আমাদের থাকবে শুধু বিভিন্ন কিছু ডিজাইন থাকে, ডাই ডিজাইন আছে, ব্ল্যাঙ্কিং, তারপরে প্রেসিং, তারপরে স্যার আমাদের কি 50% শেষ হয়েছে স্যার? হ্যাঁ 50% শেষ হয়েছে মাস্ট। স্যার আমরা সিটি বা অ্যাসাইনমেন্ট স্যার দিলাম না স্যার। এই যে আমি আজকে কালকে তৈরি করে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়ে দিব আমি, ঠিক আছে? জি স্যার। অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে ইমেল করে দিচ্ছি, তোমরা তৈরি করতে থাকো, সাবমিশনটা আমি বলে দেব কিভাবে করবা, ঠিক আছে? স্যার কিসের উপর হবে? স্যার স্লাইড সবগুলো পাঠিয়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা, সব পাঠাই দেবো, এগুলো যা যা পড়াইছি জি স্যার। পাঠাই দেবো। শোনো, তোমরা একটু খেয়াল রাখো, কারণ কি প্রত্যেকটা পিডিএফ এর সবকিছু কিন্তু পড়াচ্ছি না, অ্যাটলিস্ট কোন কোন পেজ টাচ করেছি তোমরা কিন্তু এগুলো একটু খাতায় লিখে রেখো, নইলে কিন্তু ফাইনাল পরীক্ষার সময় বা ফাইনাল প্রিপারেশনের সময় তোমরা বিপদে পড়ে যাবে। এত কিছু আসলে সবকিছু পড়া, যেমন এই পেজটা কিন্তু, এই পিডিএফটা 74 পেজের, আমি পড়াইছি মাত্র 5টা থেকে 6টা, ঠিক আছে?
কারণ বাকি বলা হলো তোমরা 251 পড়েছো। হ্যাঁ, এখানে যত তাহলে কিছু স্যার আমাদের সিলেবাসে পড়বো না স্যার, হ্যাঁ পরীক্ষা আসবে না স্যার? আমি শোনো, এই যেমন এই স্লাইডটা তো তেমন কিছু পড়াই নাই। এই যে যেখান থেকে গিয়ারিং, এই যে সুধাগত আমি পড়াইছি শুরু করছে, এই যে এটা কাইনেমেটিক সিস্টেম অর্গানাইজেশন, এখানে মূলত গিয়ার সিস্টেম গুলো পড়া আমাদের সিলেবাস এটাই আছে। এখন ওই যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস, চিপস, এগুলো সব তো তোমার আগের সিলেবাস, এখানে আছে এগুলো, কিন্তু আলাদা করে নেই আর কি, এগুলো একই সাথে আছে তো। হ্যাঁ, এগুলো তো তুমি পড়বে না, তুমি এখান থেকে যেমন এই স্লাইডে তুমি লিখে রাখতে পারো 2.22 থেকে যে আর্টিকেল আছে পৃষ্ঠা নাম্বার পিডিএফ এর 57, এখান থেকে শুরু হয়ে তুমি আমি টাচ করেছি, সাপোজ তোমার তোমার মানে ইন্টারেস্ট অফ পড়া হলো সাপোজ এর দূর পর্যন্ত, এই শেষ, এই যে এখানে, অর্থাৎ 62 52 থেকে 62, এই হলো তোমার এই পেজটা। তুমি যদি মনে করো সারা যা দিছে সব পড়ে লাইতে তাহলে তো তোমার ওই যে আগের 251 এই যে এই স্লাইডে কিন্তু দেখবা যে এই দেখো এই স্লাইডে কাটিং ফ্লুইড, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এটা সব তো আগের স্টাডি, এগুলো আমি তো পড়াইনি, ঠিক আছে। টুল লাইফ, এগুলো তোমাদের আগের কাহিনী, এগুলো তোমরা পড়ছো আগে, বুঝছো? এগুলো স্যার তো ফেজ স্যার এখন স্যার মানে অনলাইনে করতেছি স্যার, ওইরকম তো আর স্যার এফোর্ট দেওয়া হচ্ছে না, বা সব কিছু তো লিখে নেওয়া হচ্ছে না স্যার। এই জন্য স্যার স্লাইডে যে ফেজ গুলো স্যার মানে পড়তে হবে স্যার, ওগুলো একটু সিলেক্ট করে দিলে আমাদের জন্য উপকার হইতো স্যার। তাহলে এই পিডিএফ কে ভাঙিয়ে দিব আর কি, ভাঙিয়ে আমি ঠিক আছে আমি জি স্যার, জি স্যার। স্যার সবগুলো পিডিএফ তে স্যার এরকম হচ্ছে, দেখা যাচ্ছে মানে সবকিছু তো আর পড়ার নাই স্যার। তো স্যার যেগুলা পড়তে হবে ওগুলো একটু আলাদা করে দিলে আমাদের জন্য সুবিধা হইতো স্যার। এক মিনিট, 2 মিনিটের মধ্যে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে না ঠিক আছে, তোমাদের কথাবার্তা বুঝছি আমি, যে তোমরা নিজেরা হয়তো বা একসময় ভুলে যাবা কি না কি হয়েছিল। জি স্যার, এবার স্যার মানে ক্যাম্পাসে হলে স্যার তখন হচ্ছে তুলে নেওয়া যেত বা হচ্ছে বোঝা যাইতো সহজে, অসুবিধা হইতো না। এখন তো স্যার মানে তোমরা একটু- যদি এই স্লাইড গুলো দেখো, এগুলো কিন্তু সব 251 এর কাহিনী, হ্যাঁ তোমরা এগুলো জি পড়ছো। স্যার, এই জন্য বলতেছি আর কি স্যার, আমাদের আগে স্লাইড যেগুলো আমরা পড়ছি সিএনসি, তারপরে স্যার প্রথম দিকে যে জিনিসগুলো পড়াইছেন ওগুলো তো কমপ্লিট জিনিস, ওটা তো মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, যেগুলো তো কমপ্লিট ওগুলো তো অসুবিধা নেই স্যার, আরো কিছু স্লাইড আমাদের ওই প্রোডাকশন প্লাস 251 এর সাথে যেগুলো মিলতেছে আর কি। সেখানে একটু ঝামেলা আছে, বুঝতে পারছি। জি স্যার, ওই স্লাইড গুলো একটু স্যার ভেঙে মানে আলাদা করে দিলে, অথবা যে স্লাইড গুলো আছে এগুলোতে সিলেক্ট করে দিলে ফেজ নাম্বার যে এত থেকে এত ফেজ, তাহলে হবে স্যার। স্যার আমাদের আচ্ছা, মেলে না। লিখে দিলে হবে স্যার, মানে ওই স্লাইডের। আচ্ছা হ্যাঁ, না, এত আমি পেজ থেকে না এত পেজ, আমি অথবা আলাদা করে দিলে না পিডিএফ ভাঙা যায়, ভেঙে দেবো না, স্যার, তাহলে তো খুব ভালো হয় স্যার। পিডিএফ ভেঙে যাবে। তোমরা জানো তো পিডিএফ, বড় বড় পিডিএফ ভাঙা যায়, জানো? জি স্যার, জি স্যার। ব্রেকডাউন করা যায়, ব্রেকডাউন করে আমি দিব না, যতটুকু লাগে ততটুকু দিয়ে দিব, শেষ। যেমন এগুলো তোমাদের থ্যাংক ইউ স্যার। আগের পড়া আছে, ঠিক আছে। স্যার আপনি কি অ্যাসাইনমেন্ট দিয়ে স্টার্ট করবেন না সিটি দিয়ে? আমি আগে অ্যাসাইনমেন্ট দিব, কালকেই দিয়ে দেবো আশা করতেছি, ইমেইলে চলে যাবে। স্যার কোন টপিকে হতে পারে? এক্স্যাক্টলি গিয়ার ডিজাইন। জি স্যার, এটাই ভালো হবে, তাহলে আমরা স্টাডি করতে পারবো। হ্যাঁ, গিয়ার ডিজাইনই দিব, আর ওই যে তোমার কিছু দুইটা তিনটা স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে দিব, আইকে দিয়ে জি, বলবো স্যার। যে তোমরা কোনটা ভালো। আমি তো কোনটা ভালো বলতে কি, তোমরা ওই জিনিসগুলো আনবা, যে একটা গিয়ার একটা শেফটের মধ্যে তিনটার বেশি গিয়ার হওয়া যাবে না, এত স্পিড দেওয়া যাবে না, এই বেশি স্পিড রিডাকশন হবে না, আই ম্যাক্স ইনটু আই মাইনাস ইকুয়াল টু 1 হইতে হবে। হ্যাঁ, কন্ডিশন গুলো আর কি স্যার, ডিজাইনের কন্ডিশন। ম্যাক্সিমাম স্পিড রিডাকশন হবে লাস্ট শেপটা, তার আগের শেপটা। মিনিমাম স্পিড রিডাকশন হবে ড্রাইভার মূল মোটর থেকে যে স্পিডটা আসবে সেখানে কম রিডাকশন হবে। এই যে আমি ক্লাসে কথাগুলো বলছি, লেখা আছে এখানে, ওগুলো জি দিয়ে স্যার, তোমরা মনে করো তিনটা স্ট্রাকচারাল ফর্মুলার মধ্যে কোনটা ভালো, তারপরে তুমি গিয়ার বক্স ডিজাইন, ওই যেটা করছি ক্লাসে এটাই আর কি। আমি ঠিক আছে, ঠিক সমস্যা হবে না। ঠিক আছে স্যার, অসুবিধা হবে না। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। কারণ ইভেন আমি যদি যেটা ক্লাসে পড়াইছি সেটাও কিন্তু পুরো কমপ্লিট না। হ্যাঁ, ওখানে যেমন যে কম্বিনেশন গুলো তোমাকে করতে হবে, কইরা ফাইন্ড আউট করতে হবে, ভেরিয়েশন গুলো বের করতে হবে, ঠিক আছে। জি স্যার, ওই প্রবলেম করাইছিলেন একটা আর কি স্যার। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। স্যার হ্যাঁ, এখানে যে ওই অঙ্কটাতে যে করছিলাম ওখানে ম্যাক্সিমাম ভেরিয়েশন 5 আসছিল, মানে প্লাস মাইনাস 2.5 অ্যাড করে 5 আসছিল। হ্যাঁ, ওইখানে এখন ওটা সবগুলো ভেরিয়েশন কে আমরা পজিটিভ সাইডে নিব, কিছু কিছু ভেরিয়েশন তো নেগেটিভও আসে, নেগেটিভ সমস্যা নাই, ওই প্লাস মাইনাসের মধ্যে হলেই হয়েছে। কারণ আমি তো কি মাইনাস 2.5 থেকে প্লাস 2.5 এর মধ্যে নিব, নাকি 0 থেকে 5 এর ভিতরে নিব? না, দুই দিকে আসতে পারে, জি স্যার। ভেরিয়েশন এখানে প্লাস হ্যাঁ। মাইনাস তার অসুবিধা নাই, দুই দিকে আসতে পারে।
ইভেন একটা মনে হয় গ্যাঞ্জাম আছে 8 পয়েন্ট সামথিং, ওটা অসুবিধা নাই, এটা ওভারলোড করতে হবে আর কি, যেটা করছি আর কি আমরা, যেটা আমরা ডিজাইন করছি। ওকে, এনে আমরা মোটামুটি ক্লাসটা শেষ করে ফেলতেছি, আজকে আবার রুল কোডটা করব আজকে। স্যার। হ্যাঁ বলো। স্যার ওখানে কয়টা কম্বিনেশন যদি আমার লিমিটের বাইরে যায় তাহলে আমি বলবো যে আমার ডিজাইনটা স্যাটিসফাইড না? হ্যাঁ আবার চেঞ্জ করতে হবে আর কি। না মানে ওরকম কয়টা কম্বিনেশন স্যার? এখানে আমরা বেশ কয়েকটা কম্বিনেশন বের করছিলাম না স্যার স্পিড দিয়ে? তোমার মনে করো আমি বলি 3-4টের বেশি, যদি দুইটা মনে করো 16টার মধ্যে 2-3টার পরে যদি আরো ফেল হয়ে যায়, তাহলে তোমার ডিজাইনটা আবার রিডিজাইন করা লাগবে, তাহলে ওই যে ফেল করবে। আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, রোল নাম্বার সিরিয়ালি রাখবো, সবাই শোনো। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2,